কিছু গল্প সত্যি হয় আর কিছু গল্প মিথ্যে হয়, তবে যেই গল্পগুলো এদের থেকে আলাদা হয় সেটাই হলো অদ্ভুতাম। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি একটি দুর্দান্ত সাইফাই লাভ স্টোরি নিয়ে, যার নাম অদ্ভুতাম। নামটা যেমন অদ্ভুত, গল্পটাও ঠিক তেমনই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এই সিনেমার হিরো রয়েছে 2019 সালে আর হিরোইন রয়েছে 2014 সালে, মানে একজন ভবিষ্যতে আর অন্যজন অতীতে। তবুও সময়ের এই বিশাল ব্যবধানের মাঝেও জন্ম নেই এক অসাধারণ ভালোবাসা। তাদের এই টাইম ক্রস লাভের পিছনে কি রহস্য আছে? সময়ের বাধা কি তাদের ভালোবাসাকে আটকাতে পারবে? তারা কি কখনো এক হতে পারবে? চলো বন্ধুরা, আজ সেই অদ্ভুত প্রেমের গল্পটা একসাথে দেখে নিই। মুভির শুরুতে আমরা হিরো সুরিয়াকে দেখি। সে একটা ছাদের কিনারায় দাঁড়িয়েছিল, তার চোখে মুখে গভীর হতাশা। এই বেচারা জীবনযুদ্ধে হেরে গিয়েছে। সে এখানে আত্মহত্যা করার জন্য দাঁড়িয়েছিল। মদের বোতল হাতে নিয়ে একা একাই সে নিজের সঙ্গে কথা বলে চলেছে, যেন মনের ভার কিছুটা কম করতে চাইছে সে। অন্যদিকে আমরা দেখতে পাই আমাদের হিরোইন বেনিলাকে। তার অবস্থাও একই রকম। সেও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি নদীর দিকে। একটা ব্রিজে গিয়ে দাঁড়িয়ে সেও নিজের মনে মনে একা একাই কথা বলছে, অসহায়ের মতো নিঃসঙ্গভাবে। এই দুটি দৃশ্য একসাথে দেখে মনে হয় কিছু একটা রহস্যময় যুগসূত্র তো রয়েছেই তাদের মধ্যে। দুজনই আলাদা জায়গায়, কিন্তু একই রকম পরিস্থিতিতে রয়েছে দুইজন, আর দুজনেই কিন্তু একই সঙ্গে আত্মহত্যা করতে চাচ্ছে। কিন্তু কেন তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে সেটা বুঝতে হলে আমাদের একটু সময়ের পেছনে ফিরে যেতে হবে। উত্তর খুঁজতে এবার আমরা 12 ঘন্টা আগের দৃশ্যে চলে যাই। একটি মিউজিক প্লেয়ারে গান বাজছিল। সুরিয়া ঘুমিয়েছিল। হঠাৎ সে স্বপ্নে একটা দুর্ঘটনা দেখে আটকে ওঠে। তারপর সে গিয়ে তার বাবার ছবির সামনে দাঁড়ায়। মনে হয় তার মনে অনেক কষ্ট জমে আছে। এই সময় তার ফোন বেজে ওঠে। কলটা দিয়েছিল তার বন্ধু প্রসাদ। প্রসাদ আর সুরিয়া একটি টিভি চ্যানেলে কাজ করে। প্রসাদ সুরিয়াকে তাড়াতাড়ি অফিসে আসার জন্য কল দিয়েছিল। সুরিয়া কথা বলতে বলতে দেখে আকাশের রং অন্যরকম একটা রং ধারণ করেছে। তার কাছে কিছুটা আজব লাগে। প্রসাদের কল কাটতেই আরো একটি রং নম্বর থেকে তার কাছে কল আসে। কলটা ধরে কানে দিতেই কলটা কাট হয়ে যায়, আর তখনই তার ঘরে থাকা রেডিওটা হঠাৎ করে বেজে ওঠে। সুরিয়া তখন একটু অবাক হয়, কারণ সে ঘুম থেকে উঠেই রেডিওটা অফ করেছিল। তো যাই হোক বন্ধুরা, সে এখন ব্রেকফাস্ট করার জন্য ফ্রিজে খাবার খুঁজছিল। ঠিক তখনই তার কলিং বেল বেজে ওঠে, আর গেট খুলে দেখতে পাই কে যেন তার জন্য খাবার অর্ডার করেছে। কিন্তু কথা হলো, সুরিয়া কোনো রকম খাবার অর্ডার করেনি। তো অর্ডারটা আসলে কে করেছে? ডেলিভারি বয়কে জিজ্ঞেস করলে সে বলে, আমি নিজেও জানি না কে অর্ডারটা দিয়েছে। এখন এই খাবারগুলোকে কে পাঠালো? এই কথা সুরিয়া ভেবেই যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। পরের সিনে দেখা যায় বেনিলার বাড়িতে তার বিয়ের কথা চলছে। তাকে দেখতে ছেলেপক্ষ এসেছে, কিন্তু বেনিলা এই বিয়েতে রাজি ছিল না। তাই অনেক বিরক্ত হয়েই কফিগুলো সার্ভ করে সে। পরে বেনিলা আলাদাভাবে ছেলেটির সাথে কথা বলতে গিয়ে ওই ছেলেকে বলে, তোমাকে আমার পছন্দ হয়নি। কিন্তু ছেলেটি তাকে বলে, সমস্যা নেই আমার, তোমাকে তো আমার পছন্দ হয়েছে। এই কথা শুনে বেনিলা রেগে গিয়ে বলে, আমার 4 জন বয়ফ্রেন্ড রয়েছে, এতেও কোনো কাজ হয় না। বেনিলা তাই ছেলেটিকে বলে, আমি মাঝে মধ্যে পাগলও হয়ে যাই। কিন্তু ছেলেটি কোনো কথাই কানই দিচ্ছিল না, কারণ বেনিলার বাবা আগে থাকতেই ছেলেটিকে বলে দিয়েছিল যে তার মেয়ে বিয়ে করতে চায় না, আর এই জন্যই সে অনেক ফালতু কথা বলতে পারে। ওই ছেলেটা বুঝতে পারে বেনিলা বর্তমানে এই কাজটাই চালিয়ে যাচ্ছে, ফালতু কথা বলার কাজ। বেনিলা দেখে এগুলো বলার পরেও কোনো রকম কাজ হচ্ছে না। তখন বেনিলা আরো রেগে গিয়ে ছেলেটিকে বলে সে বিয়ের পর বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলবে। আর এই কথা শুনে ছেলেটা ভয় পেয়ে তার মায়ের কাছে চলে আসে। কিন্তু পরে যখন সবাই মিলে বিয়ের সম্মতির কথা জিজ্ঞেস করলো, তখন বেনিলাকে অবাক করে দিয়ে ছেলেটি সবার সামনেই বলে ওঠে সে বেনিলাকে বিয়ে করতে রাজি আছে। আর একথা শুনে তো বেনিলা অবাক হয়ে যায়, কারণ তার সব প্ল্যান ব্যর্থ হয়ে গেল। যখন ছেলেপক্ষ ফিরে যেতে চাইছিল, তখন তাদের গাড়িটা স্টার্ট হচ্ছিল না। তখন বেনিলা এসে গাড়িটিকে ঠিক করে দেয়। বেনিলার এই কাজ দেখে ছেলেপক্ষ তো বলেই ফেলে যে আপনার মেয়ে কি কার মেকানিক? তখন বেনিলার বাবা রেগে যায় আর তাকে ঘরের ভেতর যেতে বলে। তারা চলে যাবার পর বেনিলাকে তার বাবা বলে, আমি এই বিয়েতে রাজি। কিন্তু বেনিলা বলে, আমি এই বিয়ে কোনো রকম ভাবেই করব না। বেনিলা বলে, আমি জার্মান গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ব। কিন্তু তার বাবা তখন জানায় তার বড় 2 বোনদেরকে
বেনিলাকে বিয়ে দিয়ে সে এখন নিঃস্ব হয়ে গেছে। এই পরিবার যৌতুক ছাড়াই বেনিলাকে বিয়ে করতে রাজি হয়েছে, তাই এই সম্পর্ক তার বাবা কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছে না। কিন্তু বেনিলা আর বেনিলার দাদি কোনোভাবেই এই বিয়েতে রাজি ছিল না। বেনিলা বলে, আমি আগে ইঞ্জিনিয়ারিং শেষ করব, তারপর বিয়ে করব। তখন তার বাবা বলে, তুই যদি পরীক্ষায় প্রথম হতে পারিস তাহলে তোকে ইঞ্জিনিয়ারিং পড়তে দেব। বেনিলা আসলে 3 বার ইঞ্জিনিয়ারিং এক্সাম ফেল করেছিল, কিন্তু এবার আর কোনো উপায় না থাকায় এক কথাতেই বেনিলা রাজি হয়ে যায়। অপরদিকে সুরিয়া গাড়ি নিয়ে তার অফিসে যাচ্ছিল। এমন সময় তার বন্ধুর কল আসে। ওরা তাকে একটি মিউজিক কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য বলতে থাকে। তখন সুরিয়া বলে, আমি আর এসব কাজ করব না। এই কথা বলে সে ফোন কেটে দেয়। তখন সুরিয়ার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। সুরিয়া মিউজিক অনেক পছন্দ করত। সে অনেক বড় মিউজিশিয়ান হতে চেয়েছিল, কিন্তু তার বাবা চাইতো সে পড়াশোনা করে নিউজ অফিসে চাকরি করুক। তার বাবা বারবার সুরিয়াকে বোঝাতে থাকে যে এটাতে কোনো রকম কেরিয়ার নেই, কিন্তু সুরিয়া কিছুতেই মিউজিক ছাড়তে চায় না। একদিন সুরিয়ার একাডেমিক এক্সাম শুরু হয়ে যায়, কিন্তু সেই দিনই সে একটি মিউজিক শো করার অফার পায়। সুরিয়া তখন তার একাডেমিক এক্সাম বাদ দিয়ে শো অ্যাটেন্ড করার সিদ্ধান্ত নেয়। তার বাবা এতে তার উপর অনেক নিরাশ হয়, কিন্তু সুরিয়া তার বাবাকে মিউজিক শোতে ইনভাইট করেছিল। শত রাগ নিয়েও তার বাবা সেখানে তার ছেলের মিউজিক শো দেখতে উপস্থিত হয়, কিন্তু তার বাবা গিয়ে দেখে সুরিয়া ওই মিউজিক শোতে ছিলই না। সে তার এক্সামও দিল না, মিউজিক শোতেও ছিল না। এইসব নিয়ে ওই রাতে তার বাবার সাথে সুরিয়ার অনেক ঝগড়া হয়। সুরিয়া তার বাবাকে রেখে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর তারপরের দিনই একটি দুর্ঘটনায় তার বাবা মারা যায়। সুরিয়া তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দোষারোপ করত, আর এই জন্যই সে মিউজিক ছেড়ে নিউজ অফিসে কাজ করছে, কারণ তার বাবা চাইতো সে নিউজ অফিসে চাকরি করুক। সে তখন এসব মনে করে অনেক ইমোশনাল হয়ে যায়। তখনই একটি গাড়ির সাথে একটুর জন্যই অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কিন্তু অল্পর জন্য সে বেঁচে যায়। তারপর আমরা সুরিয়াকে অফিসে দেখতে পাই। তাদের অফিসে কম্পিউটার চলছিল না, সবার কম্পিউটারে একই প্রবলেম দেখা দিতে থাকে। আবার কিছুক্ষণ পরই সবকিছু ঠিক হয়ে যায়। তারপর সুরিয়াকে একজন মিউজিক ডাইরেক্টরের ইন্টারভিউ নিতে দেখি। তখন সাক্ষাৎকার নেওয়ার সময় সুরিয়া ডিরেক্টরকে একটু অপমান করে কথা বলে, কারণ সুরিয়া জানে যে ওই ডিরেক্টর অন্যের গান কপি করে নিজের বলে চালিয়ে দেয়। আর এই নিয়ে তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক চলতে থাকে। আর অপরদিকে আমরা দেখতে পাই বেনিলার রেজাল্ট বের হয়েছে, আর ওই পরীক্ষায় বেনিলা আবারও ফেল করেছে। এসব দেখে তখন তার বান্ধবীরা তার সাথে মজা করে বলে, বিয়ের জন্য কংগ্রেচুলেশন। বেনিলাও তখন তার বাবার কথা ভাবে, আর সে মন খারাপ করতে থাকে। আর অন্যদিকে সুরিয়া তার বসের সামনে দাঁড়িয়েছিল। সুরিয়ার বস তার এই কাজের জন্য তাকে অফিস থেকে বের করে দেওয়ার কথা বলে। সুরিয়ার বস আসলে তার বাবার বন্ধু ছিল। তার বস আরো বলে যে তোর জন্য তোর বাবা মারা গেছে, তুই সারাদিন মিউজিক নিয়ে পড়ে থাকতি, আর তোর বাবা তোর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত টেনশন করতে করতে মারা গিয়েছে। আর এদিকে আকাশের রং পরিবর্তন হয়ে রঙিন হয়ে গিয়েছে, যেন পুরো আকাশে হোলি খেলা চলছে। আবার সবার ফোনের সিগন্যালেও সমস্যা দেখা দিচ্ছে। আর এই বিষয় নিয়ে সবাই চিন্তিত ছিল। মিডিয়াতে তখন এই বিষয়টি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায়। বেনিলাও দেখে আকাশ রঙিন, কিন্তু সে ততটা অবাক হয় না, কারণ সে তো তার রেজাল্ট নিয়ে টেনশনে আছে। এদিকে সুরিয়া তাদের অফিসের ছাদে যাচ্ছিল, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে দেখে বাধা দিলে সুরিয়া তখন তার পকেটে কিছু টাকা ভরে দেয়। এরপর সুরিয়া ছাদে গিয়ে বসের কথাগুলো ভাবে, আর তার বাবার কথা মনে করতে থাকে। আর সে তখন অনেক মদ খেতে থাকে। নিজের সাথে নিজেই তখন কথা বলতে বলতে সে আত্মহত্যা করার জন্য ছাদের এক কোণায় গিয়ে দাঁড়ায়। আর বেনিলাও এত জলদি বিয়ে করতে চায় না। ওই ছেলেকে বিয়ে করার থেকে তার কাছে মরে যাওয়াই অনেক সহজ মনে হয়। তাই সেও তখন একা একাই নিজের কষ্টগুলো নিজেকে বলতে বলতে আত্মহত্যা করতে যাচ্ছিল। আর এই সিনগুলোই আমরা সিনেমার প্রথমে দেখতে পেয়েছিলাম। এরপর সুরিয়া তার ফোন থেকে একটি সুইসাইড লেটার লেখে, আর সে কাকে পাঠাবে সে কিছুই বুঝতে পারছিল না। সে অন্য কাউকে মেসেজটি দিয়ে বিপদে ফেলতে চাচ্ছিল না, তাই সে নিজের নাম্বারেই নিজে মেসেজ করে। ওই সময় পুরো এলাকার নেটওয়ার্ক প্রবলেম চলছিল, তাই মেসেজটি তার মোবাইলে না গিয়ে বেনিলার মোবাইলে চলে যায়। ওই মুহূর্তেই বেনিলা সুইসাইড করতে যাচ্ছিল, কিন্তু মেসেজের শব্দ শুনে সেও মেসেজ চেক করতে যায়, আর দেখে তাকে কেউ একজন একটা সুইসাইড লেটার পাঠিয়েছে।
বেনিলা তো তখন অনেক রেগে যায়, কারণ সে নিজেই সুইসাইড করতে যাচ্ছিল, আবার কে না কে তাকে সুইসাইড নোট পাঠালো। সে জানার জন্য তখন রিপ্লাই দেয়। এদিকে সুরিয়া মেসেজের রিপ্লাই পেয়ে অবাক হয়ে যায়, কারণ তার নাম্বার থেকেই তাকে আবার কে মেসেজ করছে, আর এটা কিভাবে সম্ভব। মেসেজেই তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি লেগে যায়। তারা তখন মেসেজে একজন আরেকজনকে গালিগালাজ করতে থাকে। তখন ওই বেনিলাকে তার বাবা ফোন করে জানায় তার দাদি হসপিটালে অ্যাডমিট। বেনিলা তখন ছুটে চলে যায় হসপিটালে, আর ওদিকে সুরিয়ার বন্ধু এসে সুরিয়াকে ছাদের কিনারা থেকে নামিয়ে দেয়। সুরিয়া তার বন্ধুকে সবকিছু খুলে বলে, তার নাম্বার থেকে কিভাবে তার কাছেই মেসেজ আসছিল, আর রেগে তখন বলতে থাকে কাস্টমার কেয়ার কিভাবে একই নাম্বার দুজনকে দিয়েছে। তার বন্ধু এসব কথা শুনে বলে, তুমি হয়তো একটু বেশি মদ খেয়ে নিয়েছো, তাই তোমার হ্যালুসিনেশন হয়েছে। পরের দিন সুরিয়া বেনিলাকে আবারও মেসেজ করে, এটা চেক করার জন্য যে আসলেই কি গত রাতের মেসেজ তার ইমাজিনেশন ছিল কিনা, কিন্তু বেনিলা তাকে সত্যি সত্যি রিপ্লাই দিচ্ছিল। সুরিয়া আর বেনিলার মধ্যে তখন আবারও মেসেজে ঝগড়া শুরু হয়। ওই সময় সুরিয়াদের নিউজ অফিসে ভূষণ নামের এক লোকের ইন্টারভিউ চলছিল। মিস্টার ভূষণ ছিল একজন অ্যাস্ট্রোফিজিস্ট। রিপোর্টার মিস্টার ভূষণকে জিজ্ঞেস করতে থাকে ক্লাইমেটে এখন যে পরিবর্তন এসেছে আর এই ডিভাইসগুলোতে এখন যে সমস্যা দেখা দিচ্ছে, এগুলো আসলে কি। ভূষণ তখন জানায় এটা আসলে সোলার ফ্লেয়ার এফেক্ট। ফর এক্সাম্পল, আমাদের ঘরের বাতিগুলো যখন বেশি ভোল্টেজ এসে পড়ে তখন বাতিগুলো অনেক ব্রাইট হয়ে জ্বলতে থাকে। তেমনি সূর্যতেও কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে সূর্য বেশি ব্রাইট হয়ে গিয়েছে, আর এই জন্যই আবহাওয়াতে প্রভাব পড়ে। সাথে ইলেকট্রোম্যাগনেটিক বেসের প্রভাবও পড়েছে। সুরিয়া এখানেই দাঁড়িয়েছিল, কিন্তু মিস্টার ভূষণকে জিজ্ঞেস করে দুটো মানুষের একই মোবাইল নাম্বার কি হতে পারে। ভূষণ তখন জানায় হ্যাঁ, এই আবহাওয়ার পরিবর্তনের জন্য ফ্রিকোয়েন্সি মিস্টেক হয়ে গেলে এমনটা হতেও পারে, কিন্তু এটা একটা রেয়ার কেস। ওদিকে বেনিলার দাদি সবাইকে রামায়ণের গল্প শোনাচ্ছিল। গল্পগুলো শুনে বেনিলা একটা ব্যাপার বুঝতে পারে যে তার এবং সুরিয়ার কানেকশন অকারণে হয়নি। যখন সে মরতে যাচ্ছিল তখনই সুরিয়া তাকে মেসেজ দিয়ে বাঁচিয়ে নেয়। এসব বুঝতে পেরে বেনিলা তখনই সাথে সাথে সুরিয়াকে কল করে, আর কল করে তাকে সরি বলে সেই দিনের ব্যবহারের জন্য, এবং সাথে সাথে সে থ্যাংক ইউ বলে সেদিন তাকে বাঁচানোর জন্য, কারণ সেদিন সে আত্মহত্যা করতে যাচ্ছিল। সুরিয়াও জানায় সেদিন সেও আত্মহত্যা করতে যাচ্ছিল। তারা তখন দুজনেই অবাক হয়। তারা তখন একজন আরেকজনের ব্যাপারে জানতে শুরু করে, আর এভাবেই ধীরে ধীরে তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। তারা প্রতিদিন মোবাইলে এভাবেই মেসেজ কিংবা কলে কথা বলতো। এরই মাঝে বেনিলা সুরিয়াকে একটা কন্ডিশন দেয় যে তারা শুধুমাত্র মোবাইলে এভাবেই কথা বলবে আর অনেক ভালো বন্ধু হয়ে সারা জীবন থাকবে। তারা কখনোই সামনাসামনি দেখা করতে চাইবে না। সুরিয়াও তখন এই কন্ডিশনে রাজি হয়। একদিন বেনিলার এক বান্ধবী কান্না করছিল। সে তার বান্ধবীকে কান্না করার কারণ জিজ্ঞেস করলে তার বান্ধবী জানায় সে অনলাইনে একটা ছেলের সাথে কথা বলতো, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। আর একদিন ওই ছেলের টাকার প্রয়োজন হলে সে তার গহনা বিক্রি করে ওই ছেলেকে 50,000 টাকা দেয়, আর এরপর ওই ছেলে তার নাম্বার ব্লক করে দেয়, অর্থাৎ তার সাথে ধোঁকা হয়ে গিয়েছে। বেনিলাও তখন তার বান্ধবীর এই কাহিনী শুনে সুরিয়ার উপর সন্দেহ করতে থাকে, কারণ এতদিনে সেও সুরিয়াকে একটু একটু পছন্দ করা শুরু করেছিল। তার সাথেও যেন এরকম ধোঁকা না হয়, আর এই জন্যই বেনিলা বিকেল 5টায় ক্লক টাওয়ারের কাছে সুরিয়াকে দেখা করতে বলে। বেনিলা সুরিয়ার সাথে দেখা করার জন্য সেখানে যায়, আর কিছুক্ষণ পর সুরিয়াও সেখানে আসে। সুরিয়া বেনিলাকে কল করে জিজ্ঞেস করে আমি এসে পড়েছি, তুমি কোথায়? বেনিলাও তখন উত্তরে জানাই আমিও তো এসে পড়েছি, তুমি কোথায়? সুরিয়া তখন বলে আমি হলুদ রঙের বেঞ্চে বসে আছি। বেনিলা বলে আমিও তো হলুদ রঙের বেঞ্চে বসে আছি, তুমি আমাকে মিথ্যে কথা কেন বলছো? আসলে ওই পার্কে হলুদ রঙের একটাই বেঞ্চ ছিল, এই জন্য সুরিয়া এবং বেনিলা দুজনের কাছেই মনে হয় তারা দুজনই মিথ্যা কথা বলে নাটক করছে। তখনই আমরা দেখতে পাই এই দুইজনের আবহাওয়া ছিল দুই রকম, অর্থাৎ সুরিয়ার এখানে জোরো বাতাস বইছিল আর বেনিলার এখানে ছিল কড়া রোদ। বেনিলা তখন সুরিয়াকে চিটার ভেবে তার বাসায় চলে আসে। সুরিয়াও তখন তার বাসায় এসে বেনিলাকে কল দিয়ে জিজ্ঞেস করে সে যখন আসবেই না তাহলে তাকে কেন আসতে বলেছিল। সে ওখানে ঝড় আর বাতাসের মধ্যে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু বেনিলা তাকে বলে তুমি এত বড় মিথ্যা কথা কি করে বলছো? বাহিরে তখন 45 ডিগ্রি সেলসিয়াসের কড়া রোদ ছিল, আর তুমি বলছো কিনা বাহিরে ঝড় বাতাস বইছে। তারা দুজনেই তখন কারো কথাতেই বিশ্বাস করতে পারে না। এই জন্য তারা দুজনেই নিউজ চ্যানেল অন করে প্রমাণ দেখানোর জন্য
দেখা যায় সুরিয়ার টিভিতে নিউজ চলছে হায়দ্রাবাদে অনেক বড় একটা তুফান আসবে, আর ওদিকে ভ্যানিলার টিভিতে নিউজ চলছে আন্ধ্রা আর তেলেঙ্গানা নিয়ে, অর্থাৎ 2014-তে আন্ধ্রা আর তেলেঙ্গানা ডিভাইড করা নিয়ে অনেক ডিমান্ড ছিল। সুরিয়া এই নিউজ শোনার পর বলে, তেলেঙ্গানা তো ওটা 5 বছর আগেই মানে 15 ফেব্রুয়ারিতে আমরা পেয়ে গিয়েছিলাম। কথায় কথায় সুরিয়া তখন ভ্যানিলাকে জিজ্ঞেস করে আজকে কত তারিখ। ভ্যানিলা তখন জানায় 14 ফেব্রুয়ারি 2014 সাল। এই কথা শুনে তো সুরিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সুরিয়ার এখানে আজকের তারিখ 14 ফেব্রুয়ারি 2019, অর্থাৎ ভ্যানিলা তার থেকে 5 বছর অতীতে রয়েছে আর সে 5 বছর ভবিষ্যতে। পরের দিন সুরিয়া মিস্টার ভূষণের কাছে গিয়ে জিজ্ঞেস করে অতীত থেকে কি কখনো কেউ বর্তমানে কন্ট্যাক্ট করতে পারে কিনা। ভূষণ তখন জানায় হ্যাঁ এটা সম্ভব, হিস্ট্রিতে এমন অনেক কিছুই ইনসিডেন্ট হয়েছিল। ভূষণ তখন আরো বলে এই ব্যাপারে তেমন কোনো এক্সপ্লেনেশন তো নেই, তবে তুমি এটাকে একটা মিরাক্কেলও ভাবতে পারো। এদিকে ভ্যানিলা নিউজে দেখতে পারে আন্ধ্রা আর তেলেঙ্গানা ডিভাইড করে দেওয়া হয়েছে, কিন্তু সে অনেক অবাক হয়ে যায়, কারণ সুরিয়া কালকেই বলে দিয়েছিল যে 15 ফেব্রুয়ারি 2014 সালে আন্ধ্রা আর তেলেঙ্গানা ডিভাইড হবে। ভ্যানিলা তখন চিন্তায় পড়ে যায় যে সুরিয়া যেটা বলছে সেটা কি করে সত্যি হতে পারে। তখন তারা দুইজন ব্যাপারটা পরীক্ষা করার জন্য আবারও ওই ক্লক টাওয়ারের কাছে আসে, যেহেতু অতীতে কিছু পরিবর্তন করলে তার প্রভাব ভবিষ্যতে পড়বে। আর এই জন্য ভ্যানিলা তখন হলুদ বেঞ্চে কিছু একটা লেখছিল আর সুরিয়াকে জিজ্ঞেস করছিল সে কিছু দেখতে পাচ্ছে কিনা। সুরিয়া তখন ভ্যানিলাকে বলে দেয় যে সে বেঞ্চে অদ্ভুতাম শব্দটি দেখতে পাচ্ছে, আর ভ্যানিলাও আসলে এই কথাটি লিখেছিল। ভ্যানিলা এবার প্রমাণ পেয়ে অনেক হতাশ হয়ে বাসায় চলে যায়। বাসায় ভ্যানিলার দাদি তার মন খারাপ দেখে তাকে জিজ্ঞেস করে, আর ভ্যানিলাও তার দাদিকে সবকিছু খুলে বলে দেয়। ভ্যানিলা তখন সুরিয়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই নির্মম বাস্তবতা তাদেরকে কখনোই এক হতে দেবে না। সে কিছুই বুঝতে পারছে না সে এখন কি করবে। এইসব কিছু শুনে তার দাদি তাকে একটি আইডিয়া দেয়। ভ্যানিলাকে সুরিয়ার বাসায় গিয়ে তার সাথে দেখা করতে বলে, আর ভ্যানিলাকে বলে সুরিয়াকেও যেন সে বলে তার সাথে দেখা করতে। এই আইডিয়া মতো তারা দুইজন অ্যাড্রেস শেয়ার করে বের হয়ে পড়ে দেখা করার জন্য। কিন্তু সুরিয়া ভ্যানিলার অ্যাড্রেসে গিয়ে দেখে সেখানে কোনো বাসা নেই, সেখানে একটা শপিং মল হয়ে গেছে। আর ওদিকে ভ্যানিলা সুরিয়ার বাসায় গিয়ে দেখে সেখানে তালা, অর্থাৎ সুরিয়া তার বাসায় নেই, হয়তো কোথাও গিয়েছে। পরের দিন ভ্যানিলার বার্থডে, তাই তারা দুইজন সেই দিনটাকে নিজেদের মতো করে এনজয় করছিল। ভ্যানিলা আর সুরিয়া একই জায়গায় গিয়ে ফোনে কথা বলছিল এবং একে অপরকে অনুভব করছিল, আর এভাবেই তখন একে অপরকে অনুভব করছিল এবং এভাবেই ভ্যানিলার বার্থডের দিনটা তারা খুবই ভালোভাবে কাটাচ্ছিল। কিন্তু ফাইনালি সেদিন ভ্যানিলা সুরিয়াকে প্রপোজ করে দেয়, হলুদ বেঞ্চে আই লাভ ইউ লেখে। কিন্তু সুরিয়া ভ্যানিলার প্রপোজাল রিজেক্ট করে দেয়। সুরিয়া শুধুমাত্র বন্ধু হিসেবে তার সাথে কথা বলছিল। সে ভ্যানিলাকে জানায় সে একটা মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু ওই মেয়েটা তার প্রপোজাল রিজেক্ট করেছিল। এরপর থেকে সে আর এসবের মধ্যে জড়াতে চায় না। ভ্যানিলাও তো এসব শুনে অনেক কান্না করতে থাকে। আর এখানে আমাদের সবাইকে চমকে দিয়ে সেখানে উপস্থিত হয় ভ্যানিলার সময়ের সুরিয়া। সুরিয়া ভ্যানিলাকে রেড রোজ দিয়ে প্রপোজ করতে এসেছে। ভ্যানিলা তখন এসব দেখে সুরিয়াকে জুড়ে একটা থাপ্পড় দিয়ে বসে আর বলতে থাকে আগেই আমার মন ভেঙে গেছে, আর তুমি এখন আমার নিজের মন ভাঙতে চলে এসেছো। চিনি না জানি না তুমি কি না আমাকে আই লাভ ইউ বলছো, কিভাবে এসব বলছো তুমি। এসব বলে ভ্যানিলা তখন সেখান থেকে চলে আসতে থাকে। আর এইসবের অর্থ হলো সুরিয়া আগে যেই মেয়েটিকে ভালোবাসতো সে আর কেউ নয়, ভ্যানিলাই। এখানে আমরা বুঝতে পারি ভ্যানিলা আর সুরিয়া নিজেদের পায়ে নিজেই কোরাল মেরেছে। তারা দুজনেই তখন তাদের প্রপোজাল রিজেক্ট করে আর নিজেরাই তখন কষ্ট নিয়ে বসে আছে। ভাগ্য আর সময় তাদের দুজনকেই নিয়ে কি খেলাটাই না করছে। সেদিন রাত্রে সুরিয়া আবার ভ্যানিলাকে এই ভেবে কল করে যদি ভ্যানিলা সুইসাইড করে ফেলে। কিন্তু ওই সময় তো ভ্যানিলা তার ভাঙামন নিয়ে তার দাদির সাথে বসে মদ খাচ্ছিল। ভ্যানিলা তখন সুরিয়াকে জিজ্ঞেস করতে থাকে তোমার ভালোবাসার ওই মেয়েটা কে ছিল আর কোথায় থাকে সে, আর কিভাবে তোমাদের ব্রেকআপ হলো। সুরিয়া তখন নিজের কাহিনী বলা শুরু করে। সুরিয়া বলে সে মিউজিক অনেক ভালোবাসতো। একদিন সে একটি মন্দিরে গিয়ে তার ব্র্যান্ডের সাথে ভজন গাইছিল। সেদিন ওই সুরিয়া প্রথমবার ভ্যানিলাকে দেখে, আর প্রথম দেখাতেই তার ভ্যানিলাকে ভালো লেগে যায়। তারপরের দিন সুরিয়া আবার সেই মন্দিরে গিয়েই ওই মন্দিরের পণ্ডিতকে ভ্যানিলার সম্পর্কে জিজ্ঞেস করে। কিন্তু ওই মন্দিরের পণ্ডিত বলে ওই মেয়ের পরিচয় জানার জন্য তোমার 1 সপ্তাহ এই মন্দিরকে পরিষ্কার করতে হবে।
যদি আমি তোমার ব্যবহার ভালো দেখি তাহলে আমি ওই মেয়ের পরিচয় তোমাকে জানিয়ে দেব। কিছুদিন কাজ করার পর পণ্ডিত ওই মেয়ের ঠিকানা সুরিয়াকে জানিয়ে দেয়, আর সুরিয়াও তখন ঠিকানা অনুযায়ী গিয়ে ভ্যানিলাকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। সুরিয়ার বাবা মিউজিক একদমই পছন্দ করতো না, তার বাবা চাইতো সে পড়াশোনা করে ভালো কিছু করুক, কিন্তু সুরিয়া মিউজিকে তার ক্যারিয়ার গড়তে চাইছিল। একদিন সে একটি মিউজিক শো করার অফার পায়। সে ওখানে তার বাবাকেও ইনভাইট করেছিল তার ট্যালেন্টটা দেখানোর জন্য। কিন্তু সেদিন সুরিয়াদের শো করার সময় হলে একটা ছেলে এসে সুরিয়াকে বলে, তুমি কি এখনো সেই মেয়েটিকে খুঁজে পাওনি? আমি জানি ওই মেয়েটি কোথায় থাকে, আর সেটা আমি তোমাকে বলে দিতে পারি। অর্থাৎ এই ছেলেটি ছিল সুরিয়ার কম্পিটিটর। এই ছেলেটি সুরিয়াকে জিজ্ঞেস করে, তুমি ওই মেয়েটার জন্য কি করতে পারবে? অর্থাৎ তুমি এবার বলো, মেয়ে নাকি মিউজিক? সুরিয়া তখন ভ্যানিলাকে চুজ করে। সুরিয়া তার মিউজিক শোতে পার্টিসিপেট না করে ভ্যানিলাকে প্রপোজ করতে চলে যায়। আর আমরা জানি ওই সময় ভ্যানিলা ক্লক টাওয়ারের পাশে বসে ভবিষ্যতের সুরিয়ার সাথে কথা বলছিল। সুরিয়া জানায় সে তখন নিজের সবকিছু বাদ দিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা না করে হাতে একটা গোলাপ ফুল নিয়ে ওই মেয়েটাকে প্রপোজ করতে গিয়েছিল, কিন্তু ওই মেয়েটা তার প্রপোজটা রিজেক্ট করে দেয়। সুরিয়ার মন তখন ভেঙে গিয়েছিল, তাই সে তখন অনেক মদ খাওয়া শুরু করে। আর এইসব ব্যাপার কোনোভাবে তার বাবা জেনে যায়। তাকে তখন অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে সেদিন তার বাবার কোনো কথাই শুনেনি। আর তারপরের দিনই তার বাবা মারা যায়। এসব কথা শুনে ভ্যানিলার তখন অনেক খারাপ লাগে। সে তখন সুরিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পরের দিন ভ্যানিলার জিআইটি এক্সামের রেজাল্ট আসে, আর সেখানে সে আবারও ফেল করেছিল। এই অবস্থা দেখে তার বাবা তাকে আবারও বিয়ের জন্য ফোর্স করতে থাকে, কিন্তু ভ্যানিলা তার বাবার কাছে আরো একটা শেষ সুযোগ চায়। সে তার বাবাকে বলে সে এবার যে কোনো ভাবেই হোক পরীক্ষায় প্রথম হয়ে দেখাবে। সে এটা কিভাবে করবে তা সে জানে না, কিন্তু যেভাবেই হোক সে এটা করবেই। তখন ভ্যানিলার দাদি তাকে একটা দারুণ আইডিয়া দেয়। ভ্যানিলার দাদি বলে, যেহেতু সুরিয়া ভবিষ্যতে থাকে, সে ভ্যানিলাকে 2014 জিআইটির কোশ্চেন পেপারগুলো কালেক্ট করে দিতে পারবে, আর সেই কোশ্চেন পেপারগুলো দেখে এক্সাম দিলে এক্সামে ভ্যানিলা টপ করে ফেলবে। দাদির আইডিয়া মতো সুরিয়া একটি লাইব্রেরিতে গিয়ে ভ্যানিলার জন্য 2014 সালের জিআইটি কোশ্চেন পেপারগুলো কালেক্ট করতে থাকে। আর ভ্যানিলা তখন কবিতার মতো সব কোশ্চেন পড়ে নেয়, আর সময় মতো সে পরীক্ষায় উপস্থিত হয়ে একদম ফাটিয়ে সবকিছু লিখে দেয়। কিছুদিন পর মিডিয়ার মানুষ ভ্যানিলার বাসায় আসে তার ইন্টারভিউ নেওয়ার জন্য, কারণ ভ্যানিলা জিআইটি এক্সামে টপ করেছিল। ভ্যানিলা এই খুশির খবর শোনানোর জন্য সুরিয়াকে কল করে। একথা জেনে সুরিয়াও তখন খুশি হয়, তবে আজকে তার বাবার ডেথ অ্যানিভার্সারি থাকার কারণে সে ওইসব কাজে ব্যস্ত আছে। ভ্যানিলার তখন একটা আইডিয়া আসে, যেহেতু তার বাবা আজ সন্ধ্যায় মারা গিয়েছিল, তাহলে ভ্যানিলা তার বাসায় গিয়ে তার বাবাকে বাঁচিয়ে ফেলতে পারে। এতে ভবিষ্যতে তার বাবা এখনো জীবিত থাকবে। রাত হলে সুরিয়া ভ্যানিলাকে ওই অ্যাড্রেস দেয় যেখানে তার বাবা মারা গিয়েছিল। ভ্যানিলা সেখানে গিয়ে সুরিয়ার বাবাকে দেখতে পায়। ভাগ্যের কি পরিহাস, ওই সময় ভ্যানিলাকে কিছু বখাটে ছেলে তাকে ধরে নিয়ে যাচ্ছিল, আর এই বিষয়টা সুরিয়ার বাবা দেখে ফেলেছিল। সুরিয়ার বাবা ভ্যানিলাকে বাঁচাতে গিয়েই ওই বখাটে ছেলেদের আক্রমণে মারা যায়। আর এই দস্তাদস্তিতে ভ্যানিলার ফোনটাও কোথায় যেন পড়ে যায়, আর ফোনটা তখন সুইচ অফ হয়ে যায়। পরদিন শ্মশানঘাটে ভ্যানিলা সুরিয়াকে দেখার জন্য গেলে সে তো তখন একদমই অবাক হয়ে যায়, কারণ যেই ছেলেটা তাকে প্রপোজ করেছিল সেই সুরিয়া, আর যে ছেলেটার সাথে সে এখন কথা বলছে সেও এই সুরিয়াই। এদিকে ভ্যানিলার সাথে সুরিয়ার কথাবার্তা সম্পূর্ণ বন্ধ ছিল, কারণ ভ্যানিলার ফোন ওই বখাটে ছেলেদের জন্য কোথায় যেন পড়ে গিয়েছিল। সুরিয়ার তখন মনে পড়ে ভ্যানিলা একবার তাকে বলেছিল যে তার কোনো ইচ্ছে থাকলে সে মন্দিরের মাটির নিচে একটি চিঠি লিখে পুঁতে দেয়। সুরিয়া তখন তাড়াতাড়ি মন্দিরে গিয়ে সেখানের মাটি কিছুটা খোদাই করে একটি চিঠি পায়। সেখানে ভ্যানিলার লিখে রেখেছিল, সুরিয়া, তোমার বাবা তোমাকে সত্যি অনেক ভালোবাসে। তিনি তোমার জন্য একটি উপহার কিনেছিলেন। তার রুমে একটি গিটার রাখা আছে। তোমার বাবা মৃত্যুর আগে এসব আমাকে বলে গিয়েছিলেন। সুরিয়া তখন তার বাবার রুমে গিয়ে সেই গিটারটা খুঁজে পায়। ওদিকে ভ্যানিলা সুরিয়ার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই ভ্যানিলার উপর একটি ওড়না এসে তার মুখে পড়ে, আর সুরিয়া তখনই তার সাইড থেকে চলে যায়। ভ্যানিলা আবার সুরিয়াকে ফলো করা শুরু করলে মাঝপথে তখন তুফানের জন্য একটি গাছের গুড়ি পড়ে যায়, আর ভ্যানিলা সুরিয়াকে ফলো করতে পারে না। তারপর দিন ভ্যানিলা সুরিয়ার বাসায় গেলে সুরিয়া তার বাসায় ছিল না। সে গয়াকাশি গিয়েছিল, আর তার ফিরতে সপ্তাহখানেক সময় লাগবে। কিন্তু ভ্যানিলার কাছে তো এত সময় ছিল না। সে পড়াশোনা করার জন্য জার্মানি যাবে, আর তার টিকিটও বুক করা হয়ে গেছে।
এমন অবস্থা দেখে ভ্যানিলার দাদি তাকে বলে, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি কোনো রকম ভাবেই সুরিয়ার সাথে দেখা করতে পারবে না। তোমাদের দেখা করা ভাগ্যে লেখাই হয়নি। একটু ভালোভাবে ভেবে দেখো, তুমি যখনই সুরিয়ার সাথে দেখা করতে যাও তখনই কোনো না কোনো রকম সমস্যা হয়ে যায়। এর অর্থ প্রকৃতি এখন তোমাদেরকে দেখা করাতে চায় না, এই জন্যই প্রকৃতি বারবার তোমাদেরকে বাধা দিচ্ছে। এইসব কথা ভাবতে ভাবতে ভ্যানিলা তখন কান্না করতে থাকে, কারণ সৃষ্টিকর্তা যদি তাদেরকে এক হতেই দেবে না তাহলে কেন তাদেরকে দেখা করালো। অন্যদিকে সুরিয়া তার বাবার দেওয়া গিটার নিয়ে এত বছর পর একটি মিউজিক কম্পিটিশনে পার্টিসিপেন্ট করে, আর ওই শুতে তখন সে জিতে যায়। শু শেষ হওয়ার পর সুরিয়ার এক ফ্রেন্ড এসে তাকে ভ্যানিলা সম্পর্কে তথ্য দেয়, অর্থাৎ সুরিয়া আগে থেকেই তার এক ফ্রেন্ডকে ভ্যানিলা সম্পর্কে রিসার্চ করতে বলে রেখেছিল যে ভ্যানিলা এখন জার্মানিতে কোথায় থাকে, কিন্তু তার ফ্রেন্ড এখানে জানায় ভ্যানিলা এখন আর এই দুনিয়াতে নেই, ভ্যানিলা মারা গেছে। জার্মানিতে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে ভ্যানিলার মৃত্যু হয়ে যায়। এই কথা শুনে সুরিয়া তো একদম ভেঙে পড়ে। তখন ওই অতীতের ভ্যানিলা সুরিয়াকে কল করে। সুরিয়া এটা দেখে তখন খুশি হয়ে যায়। সে কল রিসিভ করতেই মোবাইলের ওই পাশ থেকে অতীতের সুরিয়া কথা বলছিল। আসলে পুলিশ তার বাবার ডেথ স্পট থেকে কিছু জিনিসপত্র পেয়েছিল, আর সেই জিনিসপত্রগুলোর মধ্যে ভ্যানিলার মোবাইলটাও ছিল। আর এভাবেই অতীতের সুরিয়া ভবিষ্যতের সুরিয়াকে কল করে জানার জন্য যে এই মোবাইলটা তার বাবার ডেথ স্পটে কি করছে। অতীতের সুরিয়া ভবিষ্যতের সুরিয়াকে এসব জিজ্ঞেস করলে ভবিষ্যতের সুরিয়া বলে, এই ফোন আমার গার্লফ্রেন্ডের, তুমি তাড়াতাড়ি আমার গার্লফ্রেন্ডকে বিকেল 5টার আগে এই ফোন ফিরিয়ে দাও। সে ভ্যানিলার বাবার অ্যাড্রেসও অতীতের সুরিয়াকে দিয়ে দেয়। অতীতের সুরিয়া যখন ভ্যানিলার বাসায় যায় ততক্ষণে ভ্যানিলা সেখান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল। ভ্যানিলা ট্রাফিক জ্যামে বসেছিল। কোনোভাবে সুরিয়া ভ্যানিলাকে দেখে ফেলে, আর সে ওই ফোনটা ভ্যানিলাকে ফেরত দিতেই যাবে তখন ওই একটা বড় ট্রাক এসে ওই গাড়িটিকে উড়িয়ে দেয়। সুরিয়ার চোখের সামনেই ভ্যানিলার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ভ্যানিলা মারা যায়। ক্লক টাওয়ারের কাছে হলুদ বেঞ্চে বসে এই সব ঘটনা ভবিষ্যতের সুরিয়া মোবাইলে শুনছিল আর অজরে কাঁদছিল। আর তখনই সেখানে সবাইকে চমকে দিয়ে ভ্যানিলা উপস্থিত হয় আর সুরিয়াকে এসে জড়িয়ে ধরে। আসলে সেদিন ভ্যানিলা এয়ারপোর্টে যাওয়ার সময় সুরিয়ার বন্ধুকে দেখেছিল। সে তার বন্ধুর সাথে কথা বলার জন্য গাড়ি থেকে নেমেছিল, আর তখনই তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে সে তখন বেঁচে যায়। কিন্তু গাড়ির ভিতরে ভ্যানিলার আইডি কার্ড এবং বাকি কাগজপত্র পেয়ে মিডিয়ার মানুষরা বুঝে নেয় ভ্যানিলা নামের এই মেয়ে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কিন্তু এই ভুল খবর পরের দিন পরিবর্তন করা হয়, কিন্তু তার পরের দিনের খবর সুরিয়া চেক করেনি। এরপরে ভ্যানিলা আর জার্মানি যায়নি। সে সব সময় সুরিয়ার আশেপাশেই ছিল, কিন্তু যখনই সে সুরিয়ার সাথে দেখা করার চেষ্টা করত তখনই কোনো না কোনো রকম একটা বাধা চলে আসতো। এখানে আমরা জানতে পারি প্রতিদিন সুরিয়ার জন্য ভ্যানিলাই খাবার অর্ডার করে পাঠাতো, আর দূর থেকে সে সুরিয়ার কেয়ার করত। যা কিছু হবে সময়ের সাথেই হবে, আর যেটা কিনা সময় লিখে রেখেছে সেটাই হবে। প্রকৃতির নিয়মে ফাইনালি তারা এখন একসাথে ছিল, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।